ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কে দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এর আগের পর্বে আপনারা শুনেছেন জয়ন্ত, মানিক এবং সুন্দরবাবু প্রাতঃভ্রমণে একটি মৃতদেহ দেখতে পান। মৃতদেহের পাশেই পাওয়া যায় একখানা খাম, যাতে লেখা শ্রীযুক্ত মণিমোহন বসু, 10 নম্বর বলাইশিল স্ট্রিট, কলিকাতা। মৃতদেহের পাশে পাওয়া যায় 3 জনের পায়ের ছাপ। মণিমোহনের বাড়ি গিয়ে সুন্দরবাবু জানতে পারেন মণিমোহন গত রাতে বাড়ি ফেরেনি। মণিমোহনের বাবা মহেন্দ্রবাবু মর্গে গিয়ে নিজের ছেলের মৃতদেহ শনাক্ত করেন। এদিকে আরেক ব্যক্তি মৃতদেহকে তার ভাই নন্দলাল মিত্র বলে শনাক্ত করেন। তদন্ত করে জানা যায় মণিমোহন এবং নন্দলালের দেহের রং, উচ্চতা এবং গড়ন প্রায় একই রকম। তদন্তে আরও জানা যায় এই নন্দলাল ছিলেন কে সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার, এবং সেই জুয়েলারি ফার্মে সেই দিনই বড় মাপের একখানা চুরি হয়ে গিয়েছে। এই মৃতদেহ যদি নন্দলালেরই হয়, তাহলে মণিমোহন কোথায়? আর মৃতদেহের পাশে পড়ে থাকা চিঠিতে উল্লিখিত চন্দ্রনাথই বা কোথায়? এদিকে পলাতক আসামি চন্দ্রনাথ নিজেই দেখা করতে এসেছেন সুন্দরবাবুর সঙ্গে। তিনি যদি প্রকৃত খুনি হন, তাহলে তিনি কেনই বা পুলিশের সঙ্গে আগ বাড়িয়ে দেখা করতে আসবেন? মৃতদেহের পাশে পড়ে থাকা 3টি পদচিহ্নের সঙ্গেও চন্দ্রনাথের পদচিহ্ন মিলিয়ে দেখা হয়, কিন্তু সেখানেও বিপত্তি। চন্দ্রনাথের পায়ের ছাপ মেলে না। এদিকে এক চর খবর দেয় খিদিরপুর ছাড়িয়ে গঙ্গার ধারে একখানা বাগান বাড়ির ভিতরে সে সচক্ষে মণিমোহনকে প্রবেশ করতে দেখেছে। জয়ন্ত, মানিক এবং পুলিশ নিয়ে সুন্দরবাবু সেই বাড়িতে অভিযান চালান, কিন্তু সেখানে মণিমোহন নিজের পরিচয় দেয় ভদ্রেশ্বর ভদ্র নামে। সে নাকি মণিমোহন বলে কাউকেই চেনে না, যদিও চন্দ্রনাথবাবুকে সে চেনে, কারণ চন্দ্রনাথবাবুই হলেন এই বাগান বাড়ির মালিক এবং তিনি থাকেন শালিখায়। মণিমোহন অর্থাৎ ভদ্রেশ্বর ভদ্রকে শনাক্ত করার জন্য ডেকে পাঠানো হয় মণিমোহনের পিতা মহেন্দ্রবাবুকে, কিন্তু তিনিও তাকে মণিমোহন বলে শনাক্ত করতে অস্বীকার করেন এবং বলেন তিনি একে চেনেন না। এইভাবেই রহস্যের জট বাড়তে থাকে। আসুন এবার শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী এবং অন্তিম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে। আজকের গল্প পাঠে তমাল, অর্ণব, তাপস, শুভময়, শুভঙ্কর, সুমনা, কুন্তল, সচ্চিদানন্দ, শ্রমিক এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন মনতোষ, সম্পাদনা তমাল, সামগ্রিক পরিচালনা শ্রমিক। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক কাহিনী কে দ্বিতীয় এবং অন্তিম পর্ব। জয়ন্ত, এক যাত্রায় পৃথক ফল হলো কেন? আমরাও তো সুন্দরবাবুর সঙ্গেই যেতে পারতাম। আরে যেতে তো পার তুমি, কিন্তু যাওয়া আর হলো কই? তুমি কি নতুন কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছো? কিছুই আবিষ্কার করতে পারিনি, তবে মনে একটা সন্দেহ যাচ্ছে। কি সন্দেহ? মণিমোহন স্বেচ্ছায় ধরা দিলে কেন? স্বেচ্ছায়? নিশ্চয়ই সে খুনের মামলার পলাতক আসামি। এই বাড়িতে টেলিফোন আছে, তার বন্ধু চন্দ্রনাথ পুলিশের কার্যকলাপের কথা নিশ্চয়ই তাকে জানিয়েছে। এই সময় তার কতটা সাবধান হয়ে থাকবার কথা। আচ্ছা মানিক, তুমি কি বিশ্বাস করো এই দিনের বেলায় বাগানের ভিতরে সদল বলে পুলিশের আবির্ভাব হলো, আর অতি জাগ্রত খুনের আসামি মণিমোহন তা জানতে পারেনি? অম্লান বদনে ভেড়ার মতন সুরসুর করে এসে সে আত্মসমর্পণ করলে। কে বলে কি আত্মসমর্পণ? তাড়াতাড়ি থানায় যাওয়ার জন্যই বা তার এত বিপুল আগ্রহ কেন? লক্ষ্য করেছ তো? হ্যাঁ, তা তো দেখেছি, কিন্তু তুমি কি বলতে চাও? এই সবই অস্বাভাবিক ব্যাপার। আমার দৃঢ় ধারণা এই মণিমোহনের ইচ্ছা ছিল তাকে গ্রেপ্তার করেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এমন অদ্ভুত ধরনের ইচ্ছা তার হবে কেন? সে জানে পুলিশ গ্রেপ্তার করেও তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। ধ্যাৎ, তাও কি সম্ভব? চন্দ্রনাথের কাছ থেকে সে নিশ্চয়ই শুনেছে পুলিশের কাছে তার পায়ের ছাপ আছে। খুব সম্ভব তার জুতোর সঙ্গে সেই ছাপ মিলবে না।
আরে কি সব যে বলছো জয়ন্ত? খুব সম্ভব সে মণিমোহন নয়, অন্য কেউ। আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? পুলিশের চর জগন্নাথ আগে থাকতেই মণিমোহনকে চেনে, সে নিজে তাকে শনাক্ত করেছে। দেখো, সে মণিমোহন হলে কিছুতেই যেচে ধরা দিত না। যে খুনের আসামি পুলিশের ভয়ে লুকিয়ে থাকে, সে কখনো হাসতে হাসতে ধরা দেয়? অসম্ভব মানিক, অসম্ভব। কিন্তু জগন্নাথ তো তাকে শনাক্ত করেছে। সে মণিমোহন নয় বটে, কিন্তু হয়তো প্রায় মণিমোহনের মতনই দেখতে। মানিক বিস্ময়ে হতবাক। জয়ন্ত বলল, এছাড়া এমন ব্যাপারের আর কোনোই অর্থ হয় না। এই বাড়ির ভিতর নিশ্চয়ই কোনো রহস্য আছে, তাই জাল মণিমোহন আমাদের বিপথে চালনা করে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে চায়। কিন্তু সুন্দরবাবু বিপথগামী হলেও এখনো আমরা যথাস্থানেই বর্তমান আছি। হ্যাঁ মানিক, এই রহস্যভেদের ভার আমরাই গ্রহণ করব। কেমন করে তা জানি না। এই ওই যে সাব ইন্সপেক্টর পরেশবাবু আমাদের দিকেই আসেন। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে খানা তল্লাশির ফল সন্তোষজনক হয়নি। কি পরেশবাবু, কতখানি অগ্রসর হলেন? পরেশবাবু হতাশভাবে বললেন, আর অগ্রসর কি মশাই, এখন আমাদের সুন্দরবাবুর পেছন পেছন যেতে হবে। ও, খানা তল্লাশ করে সন্দেহজনক কিছুই পেলেন না বুঝি? কিছু না। তাই থানায় ফিরে যেতে চান? তাছাড়া আর কি, এখানে বসে আর ঘোড়ার ডিমে তা দিয়ে কি হবে? এর চেয়ে বাড়িতে ফিরে ভ্যালেন্ডা ভাজা ভালো। আচ্ছা, আপনারা এই বাড়ির লোকজনদেরকে পরীক্ষা করেছেন? করেছি। লোকজন তো ভারী, দুটো বিহারি চাকর, একটা উড়িয়া বামুন, একটা বুড়ি আর একটা ছুরি ঝি। ছুরিটা দেশ থেকে নতুন এসেছে, এত লজ্জা সে কথা বলবে কি, মুখের ঘোমটাই খুলতে চাইছে না। আপনার লোকজন কোথায়? তাদের গাড়িতে বসতে বলে আমি আপনাদের ডাকতে এসেছি। জয়ন্ত হঠাৎ রেগে গর্জন করে উঠল। পরেশবাবু! মানিক চমকে উঠল। জয়ন্ত তো এত সহজে বিচলিত হয় না। পরেশও হতভম্ব। পরেশবাবু, আপনি অত্যন্ত অন্যায় করেছেন। এসো মানিক, শিগগির তাড়াতাড়ি বাড়ির চারপাশে আবার পাহারা বসান। পরেশবাবু মাথা চুলকোতে চুলকোতে নিজের মনেই বললেন, বড়বাবু বলেন যে জয়ন্তবাবুর মাথায় ছিট আছে। কথাটা নেহাত মিথ্যা নয়। শখের গোয়েন্দা হয়ে কিনা আসল পুলিশকে ধমক দেয়। কি আর করব, বড়বাবুই তো ওকে মাথায় তুলেছেন, আমার আর কি। জয়ন্ত ও মানিক বাড়ির ভিতরে প্রবেশ করল। কয়েক পা অগ্রসর হয়ে দেখল দালান ও উঠোন এবং দালানের কোণে দ্বিতলে উঠবার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠে তারা দোতলার দালানের উপরে গিয়ে দাঁড়াল। দালানের এক পাশে দাঁড়িয়ে কয়েকজন স্ত্রী পুরুষ জটলা করছিল। তাদের দেখেই তারা একেবারে চুপ মেরে গেল। একটি অল্প বয়স্ক স্ত্রীলোক তাড়াতাড়ি মুখে ঘোমটা টেনে দিয়ে জড়সড় হয়ে রইল। প্রায় মিনিট খানেক স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে জয়ন্ত বলল, তোমাদের কেউ একবার এদিকে এগিয়ে এসো তো। একটি বুড়ি পায়ে পায়ে এগিয়ে এলো। জয়ন্ত প্রশ্ন করল, তুমি কে? আমি এ বাড়ির পুরনো ঝি। ও, তোমার নাম কি? ভালোর মা। আর ওই মেয়েটি? ও আমাদের নতুন ঝি, দিন তিনেক হলো দেশ থেকে এইছে। হ্যাঁ গো বাছা, নতুন ঝি, তোমার নাম কি? সে ফিসফিস করে কি বলল তা ঠিক শোনা গেল না। ভালোর মা বলল, ওর খুব নজা বাবু, ওর নাম হরিদাসী। আচ্ছা ভালোর মা, তোমাদের টেলিফোন আছে কোন ঘরে? ভালোর মা আঙুল দেখিয়ে সিঁড়ির ডান পাশে টেলিফোনের ঘরটা দেখিয়ে দিল। দেখো ভালোর মা, তোমরা সবাই এইখানে দাঁড়িয়ে থাকো, আমি টেলিফোনের কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। জয়ন্তর সঙ্গে মানিক টেলিফোনের ঘরে গেল। আরে কি হলো সুন্দরবাবু, আসল মণিমোহনকে দেখতে চান তো নাকি? তাহলে বায়ুবেগে আবার বাগান বাড়িতে ছুটে আসুন। মানিক বিস্মিত কণ্ঠে বলল, আরে কোথায় আছে আসল মণিমোহন? এই বাড়িতেই। আরে তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ, তুমিও দেখবে এসো। দুজনে আবার দালানে গিয়ে উপস্থিত। ভালোর মা এবং আরো অনেকে তখনও দাঁড়িয়ে আছে। তাদের উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বলল, ভালোর মা, তোমাদের সকলকেই আমি এইখানেই হাজির থাকতে বললুম না? আমরা তো হাজির আছি বাবু। কিন্তু হরিদাসী কোথায়? সেও আছে। কোথায় আছে? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? সে বাসন মাজতে গিয়েছে। কোথায়?
কলতলায়? না, খিড়কির পুকুরে। তোমাদের আবার খিড়কির পুকুর আছে বুঝি? কিন্তু কোন দিক দিয়ে সে গেল? ফোন করতে করতে আমি সিঁড়ির উপর চোখ রেখেছিলাম, ওখান দিয়ে তো কেউ যায়নি। আমাদের অন্দরমহলে আর একটা সিঁড়ি আছে। জয়ন্তর মুখে ফুটে উঠল দারুণ হতাশা, কিন্তু সহজ স্বরেই সে বলল, আচ্ছা আমাকে এক্ষুনি খিড়কির পুকুরে নিয়ে চলো। ছোট্ট একটা পুকুর, নোংরা জল, ভাঙা ঘাট, চারপাশেই আগাছার ভিড়, কিন্তু সেখানে কোথাও তার পাত্তা মিলল না। জয়ন্ত কঠিন স্বরে বলল, এরপর তুমি কি বলতে চাও ভালো না? ভালোর মা ভয়ে ভয়ে বলল, কি জানি বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখছো মানিক, নীরের পরেশটা বাড়ির চারপাশে এখনো পাহারা বসায়নি, সেই হচ্ছে যত অনিষ্টের মূল। তার উপরে নির্ভর করেই আমি হরিদাসীকে ছেড়ে ফোন করতে গিয়েছিলাম। ছি 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 ছি। কিন্তু এই হরিদাসীটাকে? সে কথা জবাব একটু পরে দেব। আপাতত ভালোর মাকে তোমার জিম্মায় রেখে আমি একটু উদ্যান ভ্রমণ করে আসি। জয়ন্ত দ্রুত পা চালিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই ব্যস্তভাবে সুন্দরবাবু এসেই বলে উঠলেন, মানিক, তুমি একা কেন? জয়ন্ত উদ্যান ভ্রমণে গিয়েছে। এই কি উদ্যান ভ্রমণের সময়? কোথায় তোমাদের আসল মণিমোহন? ওই যে জয়ন্ত আসছে, ওকেই জিজ্ঞেস করুন। জয়ন্ত, মণিমোহন কোথায়? মাটির উপর একখানা শাড়ি আর একটা সেমিজ ছুঁড়ে ফেলে জয়ন্ত বলল, মণিমোহন স্ত্রীলোকের ছদ্মবেশেই বাড়ির ভিতরে লুকিয়েছিল। তারপর নারীর খোলস ত্যাগ করে বাগানের পাঁচিল ডিঙিয়ে লম্বা দিয়েছে। আর এর জন্য দায়ী হচ্ছে আপনাদের পরেশবাবু। তিনি সেপাইদের সরিয়ে না নিয়ে গেলে এই বিপত্তিটা ঘটত না। সুন্দরবাবু রাগে ফুলতে ফুলতে বললেন, বটে বটে, আচ্ছা তার সঙ্গে পরে বোঝাপড়া করব, কিন্তু তুমি মণিমোহনকে চিনতে পারলে না কেমন করে? মণিমোহন এখানকার দাসী হরিদাসী সেজেছিল। সে নাকি পাড়া গেঁয়ে মেয়ে, সবে কলকাতায় এসেছে, এখনো লজ্জা ভাঙেনি। বাইরের লোক দেখলেই ঘোমটা টেনে বোবা হয়ে থাকে। আমাদের দেখে ও চট করে ঘোমটা টেনে দিল। আমিও কিন্তু তার আগেই চট করে হরিদাসীর মুখ দেখে নিল। সে মুখ হরিদাসীর মুখ নয়, দেখতে প্রায় ভদ্রেশ্বর ভদ্রের মতো। মহেন্দ্রবাবু তো বললেন ভদ্রেশ্বরের মুখ নাকি প্রায় তার ছেলে মণিমোহনেরই মতন দেখতে। এই জন্যই জগন্নাথ তাকে মণিমোহন বলে ভ্রম করে আর আমাদের নাকানি চোবানি খাইয়ে মেরেছে। হ্যাঁ সুন্দরবাবু, জগন্নাথের ভ্রমের কথা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। হরিদাসের পুরুষের দ্বিতীয় প্রমাণ পেলুম তার পা লক্ষ্য করে। জানেন তো, অধিকাংশ ক্ষেত্রেই অনাবৃত পা দেখলেই খুব সহজেই ধরা যায় যে কে নারী আর কে নয়। তার উপরে হরিদাসীর আঙুলে আর গোড়ালিতে ছিল বড় বড় কর। পাড়া গিয়ে গরিবের মেয়ে জুতো পরে না, পায়ে করা পড়বে কেন? আর সে কথা কয় ফিস ফিস করে, এটাও সন্দেহজনক। লজ্জাচ্ছুত বাজে কথা। সে নিজের পুরুষ কণ্ঠটাকে চাপা দিতে চায়। সুন্দরবাবু, আপনার সহকারী পরেশবাবু নিশ্চয়ই খুব হুঁশিয়ার ব্যক্তি নয়, নইলে এতগুলো প্রমাণ তার নজর এড়িয়ে যায়। সবই আমার অদৃষ্ট ভাই, সবই অদৃষ্ট। জাল ছিঁড়ে মাছ পালিয়ে যাবে বারবার। তার উপরে দেখো না, মন বলছে শালিখের ওই চন্দুরে বেটাই হচ্ছে এই দলের মোড়ল, অথচ তার বিরুদ্ধে একটা প্রমাণও জোগাড় করতে পারছি না। বিলিতি প্রবাদে বলে, শয়তানের কথা ভাবলেই শয়তানের উদয় হয়। ওই দেখুন কে আসছে। সুন্দরবাবু বিস্ফারিত চোখে দেখলেন হাতের মোটা লাঠি কাঁচা ঘোরাতে ঘোরাতে, হেলতে হেলতে দুলতে দুলতে এগিয়ে আসছেন শালিখার চন্দ্রনাথ রায়। আগত প্রায় চন্দ্রনাথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সুন্দরবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, চট করে কি ভেবে জয়ন্ত তাড়াতাড়ি বলে উঠল, সুন্দরবাবু, হুম বলে থ হয়ে দাঁড়িয়ে থাকবেন না, শিগগির বাড়ির ভিতর যান। কেন বলো দেখি? চন্দুরের ভয়ে? ভয়ে নয়, আপনাকে থানায় একটা ফোন করতে হবে। কি জন্যে? সিপাহীদের জিম্মায় ভদ্রেশ্বরকে একবার এখানে নিয়ে আসুন, আমি তাকে গুটি কয়েক প্রশ্ন করব। উত্তম। দাঁড়ান, আরেকটা কথা, সেই সঙ্গে মণিমোহনের জুতোর ছাঁচটাও পাঠিয়ে দিতে বলবেন। এখানে কেন হে? সে কথা বলবার সময় নেই, ওই চন্দ্রনাথ এসে পড়েছে। সুন্দরবাবু চলে গেলেন। চন্দ্রনাথ বুক ফুলিয়ে কাছে এসে দাঁড়ালো, মুখ টিপে হাসতে হাসতে বলল, সুন্দরবাবু সরে পড়লেন কেন? আমার চন্দ্রবদনটা দেখতে কি তিনি রাজি নন?
মানিক হেসে বলল, মশাই কি নিজের বদনকে চন্দ্রবদন বলে সন্দেহ করেন নাকি? চন্দ্রনাথ আরো জোরে হেসে উঠে বললে, না মশাই, তা করি না। পিতার ভ্রমেই আমি চন্দ্রনাথ। আর সত্য কথা বলতে কি, চন্দ্রবদনের মালিক হলে আমি সুখী হতাম না। তাহলে কি দুঃখিত হতেন? ঠিক তাই। পূর্ণচন্দ্রের বদন আকাশেই মানায়। ওরকম অখণ্ড মণ্ডলাকার বদন কোনো মানুষকেই সুখী করতে পারবে না। যাক যাক, সেসব কথা। এখন আপনারা কে বলুন দেখি? এই মানিক জোড়ের মতো সর্বদাই সুন্দরবাবুর আশেপাশে বিরাজ করেন। ঠিকই ধরেছেন, আমার নাম মানিকই বটে, আর জয়ন্তও আমার জোড়াই বটে। নাম তো শুনলুম, এখন পরিচয়টা দিতেও আজ্ঞা হয়। ওই তো সুন্দরবাবু আসছেন, আমাদের পরিচয় ওর মুখেই শুনতে পাবেন। কিন্তু সুন্দরবাবুর কাছ থেকে জয়ন্ত ও মানিকের পরিচয় জানবার জন্য চন্দ্রনাথ কোনো আগ্রহই প্রকাশ করল না। হাত জোর করে নমস্কার করে যেন ব্যঙ্গের সুরেই বলল, নমস্কার নমস্কার, আসুন সুন্দরবাবু। কি আশ্চর্য প্রশ্ন! আশ্চর্য প্রশ্ন? কেবল আশ্চর্যই নয়, যুক্তিহীন প্রশ্ন। মানে? আমি এখানে আসবো না তো কে আসবে? আপনি বোধহয় জানেন না এই বাড়িটার মালিক হচ্ছি আমি। খুব জানি বাবা, খুব জানি। আর জানি বলেই তো আজ আপনাকে আমি গ্রেপ্তার করব। গ্রেপ্তার করবেন? এই বাড়ির মালিক বলে আপনি আমাকে গ্রেপ্তার করবেন? না 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 না, বাড়ির মালিক হওয়া কি কোনো অপরাধ নাকি? যে বাড়ির ভিতরে খুনি আসামি আশ্রয় পায় তার মালিক হওয়া অপরাধ নয়। কে খুনি আসামি? আপনার সাঙ্গাত মণিমোহন। তার সঙ্গে এ বাড়ির সম্পর্ক কি? সে এখানে ছদ্মবেশে লুকিয়েছিল। না, আমি একথা বিশ্বাস করি না। আর একথা সত্য হলেও আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না। পারি না নাকি? না, আমি এ বাড়ির মালিক বটে, কিন্তু এখানে ভাড়া দিয়েছি ভদ্রেশ্বর বাবুকে। আজ তার কাছে আমি এসেছি ভাড়ার টাকা আদায় করতে। ভদ্রেশ্বর বাবুর বাড়ির ভিতরে কে থাকে তার কোনো খবরই আমি রাখি না। কোন আইন অনুসারে আপনি আমাকে গ্রেপ্তার করবেন? হ্যাঁ, কি হলো, চুপ করে রইলেন কেন? বলুন, কোন আইন অনুসারে আপনি আমাকে গ্রেপ্তার করবেন সুন্দরবাবু? এখনো বাবা হয়ে রইলেন? সুন্দরবাবু হতাশ হয়ে অসহায়ের মতন জয়ন্তর মুখের দিকে তাকান। গ্রেপ্তার করলে জয়ন্ত বলল, না চন্দ্রবাবু, আপনাকে কেউ গ্রেপ্তার করতে পারে না। সুন্দরবাবু বলেছিলেন কথার কথা মাত্র, ও কথায় আপনি কান দেবেন না। ওই দেখুন, আরেকখানা জিপ গাড়ি বাগানের ভেতরে এসে দাঁড়ান। গাড়ি থেকে কে নামছে? ভদ্রেশ্বরবাবু না? সুন্দরবাবুর মুখ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ওদিকে তাকিয়ে অনুচ্চ স্বরে তিনি বললেন, আরে ভদ্রেশ্বর বেটাও আসছে, ঠিক চন্দুরের মতন বুক ফুলিয়ে বেপরোয়া ভাবে। এই এমন দুজন বেপরোয়া লোককে সচরাচর তো একসঙ্গে দেখা যায় না। আমি কোথায় এসে পড়েছি রে বাবা? ভদ্রেশ্বর কাছে এসে একগাল হেসে বলল, আরে সুন্দরবাবু মশাই, এত তাড়াতাড়ি আপনি যে আমাকে বাসায় ফিরতে দেবেন আমি ভাবতেই পারিনি। তারপর আপাতত এদিককার খবর সব ভালো তো? সুন্দরবাবু গুম হয়ে বললেন, মোটেই ভালো নয়, অন্তত তোমার পক্ষে। ভদ্রেশ্বর চোখ বিস্ফারিত করে যেন সভয়েই বলল, হ্যাঁ বলেন কি, খবর আমার বিপক্ষে? খবর তোমার বিপক্ষেই বটে। হায় হায়, কেন এমনটা হলো? তুমি খুনি আসামি মণিমোহনকে এই বাড়ির ভিতরে লুকিয়ে রেখেছিলে। বটে। মণিমোহন নামধেয় সেই কাল্পনিক ব্যক্তিটি এখনো আপনার ঘাট ছেড়ে নামতে রাজি হয়নি। একটু আগেই আমি ছিল মণিমোহন, আর এখন স্থির করেছেন মণিমোহন এই বাড়ির ভেতর লুকিয়ে আছে? না, এখন সে বাড়ির ভিতর নেই, সে লম্বা দিয়েছে। আপনার চোখে ধুলো দিয়ে? এই জন্যেও তুমি দায়ী। মণিমোহনের সঙ্গে তোমার চেহারার খানিকটা মিল আছে। সেই সুযোগ গ্রহণ করে তুমি যদি আমাকে ভুলিয়ে এখান থেকে সরিয়ে না নিয়ে যেতে, তাহলে মণিমোহন কখনোই পালাতে পারত না। যত দোষ নন্দ ঘোষ। মশাই, আমার আর রূপকথা শোনবার বয়স নেই। পথ দেখুন কিংবা পথ ছাড়ুন, আমাকে এখন বাড়ির ভেতর যেতে দিন। বাড়ির ভিতরে যাবে মানে?
আমার বাড়ি আবদার নাকি? তোমাকে আমাদের সঙ্গে আবার থানায় যেতে হবে। খুনি আসামিকে তুমি লুকিয়ে রেখেছিলে, সে এখানে হরিদাসী নাম নিয়ে স্ত্রীলোকের ছদ্মবেশে লুকিয়েছিল। বাহ বাহ, মণিমোহন আগে ছিল শ্রীমান ভদ্রেশ্বর, কিন্তু এখন সে হয়েছে শ্রীমতী হরিদাসী। চমৎকার। মশাই, গাঁজা টাজা খান না তো? চোপড়াও বদমাইশ! মোটেই চুপ করবো না। হরিদাসীকে আগে এখানে নিয়ে আসুন। তা পুলিশ দেখে সে পালিয়ে গিয়েছে কেন? পালিয়ে গিয়েছে বলেই ধরে নিতে হবে সে স্ত্রীলোক নয়, পুরুষ। হরিদাসী নয়, মণিমোহন। এটা কোন দেশের যুক্তি? হরিদাসী পাড়া গিয়ে ভীতু মেয়ে, শহরে নতুন এসেছে, পুলিশ দেখে সে ভয় পালিয়ে যাবেই। সুন্দরবাবুর অবস্থা আবার অসহায় হয়ে পড়ল। জয়ন্তকে একটু তফাতে নিয়ে গিয়ে নিচু স্বরে বললেন, ভায়া, যেমন ওই চন্দুরেটা তেমনি এই ভদ্রেশ্বর, দু বেটাই মাছের মতন পিছল, ধরলেও হাত ছাড়িয়ে পালিয়ে যায়। তোমার কথাতেই ওকে এখানে নিয়ে এসেছি, এখন তুমি ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করো। বেশ, তাই করছি। আমি আরেকবার বাড়ির ভিতরে যাব, ততক্ষণে আপনি মণিমোহনের জুতোর ছাঁচ গাড়ি থেকে আনিয়ে রাখুন। এসো মানিক। দোতলা দালানে দাস দাসীরা তখনও দাঁড়িয়েছিল। জয়ন্ত বলল, আচ্ছা ভালোর মা, এই হরিদাসে কি রাতে তোমার সঙ্গে শুতো? না বাবু, সে শুতো একলা অন্য ঘরে। বেশ, সেই ঘরখানা একবার আমরা দেখতে চাই। ভালোর মা তাদেরকে ভেতরের মহলে নিয়ে গিয়ে একখানা ঘর দেখিয়ে দিল। ঘরের ভিতরে ঢুকে মানিক বলল, জয়ন্ত, কি উদ্দেশ্যে তুমি এই ঘরখানা দেখতে চাও বলো তো? মানিক, কায়ার পিছনে ছায়ার মতন কেবল আমার সঙ্গে সঙ্গে থেকে কোনো লাভ নেই। যা সচক্ষে দেখছো আর সকর্ণে শুনছো, তা নিয়ে তোমারও স্বাধীন চিন্তা শক্তি ব্যবহার করা উচিত। এই ঘরে যে একবার আমাদের আসতেই হবে, আমি তা আগে থেকেই জানতাম, আর সেই জন্যই থানা থেকে মণিমোহনের পদচিহ্নের ছাঁচ এখানে আনিয়ে রেখেছি। তুমি কি এই ঘরের মেঝেতে মণিমোহনের নতুন পদচিহ্ন আবিষ্কার করতে চাও? সে চেষ্টা বোধহয় সফল হবে না। তবে হরিদাসী যে পুরুষ এটা আমার সন্দেহ মাত্র, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে পুরুষ হলেও সে সত্য সত্যই মণিমোহন কিনা। বুঝলে মানিক, এই ঘরের মধ্যেই এই প্রশ্নের উত্তর পাবার সম্ভাবনা আছে। যুক্তিটা ঠিক মাথায় ঢুকছে না। নিরেটদের মাথায় পেরে করে ঢোকে না। সুন্দরবাবু সঙ্গগুণে তুমি একটা নিরেট হয়ে উঠেছ, নির্বোধ। হরিদাসী যদি ছদ্মবেশী পুরুষ হয়, তাহলে এই ঘরে নিশ্চয়ই তার পুরুষ বেশ ধারণের উপকরণ খুঁজে পাওয়া যাবে। পুলিশের ভয়ে তাড়াতাড়ি পালাবার সময়ে সেগুলো যে সে নিয়ে যেতে পারেনি, তাতে আমার কোনো সন্দেহ নেই। দেখো মানিক, হ্যাঁ, যা ভেবেছি তাই। টেবিলের উপরে রয়েছে রূপোর সিগারেট কেস আর দেশলাই, আর আলমারি দুখানা শাড়ি, একটা সেমিজ আর একটা ব্লাউজ। কিন্তু সেই সঙ্গে রয়েছে দুখানা ধুতি আর দুটো পাঞ্জাবিও। মানিক, হরিদাসী পুরুষই বটে। কিন্তু সে মণিমোহন কিনা? জয়ন্ত সিগারেট কেসটা টেবিলের উপর থেকে তুলে নিয়ে মানিকের সামনে ধরে বলল, এই দেখো, এর উপরে ইংরাজিতে খোদা রয়েছে এম। ওটা মণিমোহনের নামের আদ্যক্ষর বলে গ্রহণ করা যেতে পারে নাকি, কি বলো? হ্যাঁ, এটা একটা বড় প্রমাণ। জয়ন্ত এদিক ওদিক কিছুটা ঘোরাঘুরি করে এবং এটা ওটা নিয়ে নাড়ানাড়ি করতে করতেই বলল, কিন্তু তবু আমি যা খুঁজছি তা পাচ্ছি না। পেয়েছি মানিক, পেয়েছি। খাটের তলায় রয়েছে একজোড়া জুতো। ব্যাস, আপাতত আমাদের খোঁজাখুঁজি সার্থক মানিক। আপাতত এই জুতো জোড়া খাটের তলা থেকে টেনে নিয়ে আমার সঙ্গে চল। বাগানে নেমে এসে তারা দেখল ভদ্রেশ্বর তখনও সুন্দরবাবুর সঙ্গে কথা কাটাকাটি করছে এবং চন্দ্রনাথ আপন মনে নির্লিপ্তভাবে পায়চারি করছে। সুন্দরবাবু অধীর স্বরে বললেন, ভাই জয়ন্ত, এই ঠোঁট কাটা ভদ্রেশ্বরের লেকচার আর আমি সহ্য করতে পারছি না। এর মুখ বন্ধ করবার কোনো উপায় পেয়েছো কি তুমি? বোধহয় পেয়েছি। মণিমোহনের জুতোর ছাঁচটা কোথায়? এই যে ভাই, এই যে। মণিমোহনের জুতোর ছাঁচের সঙ্গে আমি এই জুতো জোড়া মিলিয়ে দেখব। ও কার জুতো? জয়ন্ত ছাঁচের সঙ্গে জুতো মেলাতে মেলাতে বলল, বাহ, অবিকল মিলে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে মণিমোহনের জুতো, আর পাওয়া গিয়েছে হরিদাসীর ঘরে। সুন্দরবাবু সদম্ভে হাসতে হাসতে বলে উঠলেন,
বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। চন্দ্রনাথ সহসা হন হন করে ফটকের দিকে এগিয়ে চলল। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে গেল, চন্দ্রটা পালাই যে। ওকে যেতে দিন সুন্দরবাবু। চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে পারি এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের হাতে নেই। আচম্বিতে গুড়ুম করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে জয়ন্ত দুই হাতে নিজের বুক চেপে ধরে মাটির উপরে বসে পড়ল। সুন্দরবাবু প্রথমটা হতভম্বের মতন দাঁড়িয়ে রইলেন, তারপর নিজেকে সামলে নিয়ে ব্যস্তভাবে জয়ন্তর দিকে ছুটে গেলেন। মানিক তার আগেই জয়ন্তর কাছে গিয়ে হাজির হয়েছে। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, জয়ন্ত তোমার কোথায় লাগলো? জয়ন্ত টপ করে উঠে পড়ে একটুখানি হেসে বলল, বুকে। হ্যাঁ, বলো কি, বুকে গুলি লেগেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? কান্নার চেয়ে হাসি আমি পছন্দ করি। না না, ঠাট্টা রাখো, দেখি কোথায় লেগেছে। এই যে বাঁদিকের বুক পকেটের উপরে। সুন্দরবাবু দুই চোখ বিস্ফারিত করে সভয়ে বলে উঠলেন, ও বাবা, এই যে একেবারে মোক্ষম আঘাত, গুলি পকেট ছেঁদা করে ভিতরে চলে গিয়েছে। মানিক উদ্বিগ্ন কণ্ঠে বলল, আরে জয়ন্ত, তুমি এখনো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছো? এই চলো চলো, আমরা হাসপাতালে নিয়ে যাই। না না মানে? না মানে না, হাসপাতালে যাব না। আরে সে কি বন্ধু, শিকারীর লক্ষ্য অব্যর্থ বটে, কিন্তু সে লক্ষ্য ভেদ করতে পারেনি। সুন্দরবাবু ভেবা চাকা খেয়ে বললেন, ও আবার কিরকম কথা? জয়ন্ত বুক পকেট থেকে একখানা হিষ্টপুষ্ট পকেট বই বার করে বলল, এই দেখুন। কি দেখবো? আততায়ীর বুলেট জামার পকেট ভেদ করে পকেট বইয়ের মলাট আর অনেকগুলো পাতা ফুঁড়ে আর বেশি এগোতে পারে। আমি অক্ষত, আপনি নিশ্চিন্ত হন। মানিক উৎফুল্ল কণ্ঠে বলল, যাক বাবা, জয়ন্ত, ভগবানই তোমাকে বাঁচিয়েছেন। হ্যাঁ ভাই, কিন্তু কেবল আমাকে নয়, গত মহাযুদ্ধের সময়ে ভগবান এই উপায়ে বহু সৈনিকেরই প্রাণ রক্ষা করেছেন, বুঝলে। সুন্দরবাবু খানিকক্ষণ চমৎকৃতের মতন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর যেন নিজের মনেই বললেন, আশ্চর্য ব্যাপার। মানিক চারদিকে তাকাতে তাকাতে বলল, কিন্তু গুলিটা ছুড়ল কে? ভদ্রেশ্বর এতক্ষণ দুজন পাহারাওয়ালার মাঝখানে চুপ করে দাঁড়িয়েছিল। সে মুখ টিপে হেসে বলল, বন্দুকটা যে আমি ছুড়িনি, অন্তত এ সম্বন্ধে আপনাদের নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু ধমক দিয়ে বলে উঠলেন, এই চুপ চুপ, বন্দুক তুই না ছুঁড়ে থাকিস, তোর স্যাঙাত ছুঁড়েছে। আমার স্যাঙাত? হ্যাঁ হ্যাঁ, সেই পাজি ছুঁচো উল্লুক মণিমোহন বেটা। সুন্দরবাবু, আপনাদের মণিমোহন পাঁজি কিনা জানি না, কিন্তু সে একসঙ্গেই ছুঁচো আর উল্লুক হতে পারে না। ওরা হচ্ছে দু জাতের দুরকম জীব। চোপড়াও চোপড়াও, তাহলে ছুঁচো হচ্ছিস তুই আর উল্লুক হচ্ছে মণিমোহন। মশাই, আর একবার ভ্রম সংশোধন করার আজ্ঞা হোক। ভ্রম সংশোধন? আগে হ্যাঁ, মণিমোহন উল্লুক কিনা জানি না, কিন্তু আমি যে ছুঁচো নই এ বিষয়ে আপনারা সকলে একমত হতে বাধ্য। আমি মানুষ। হুম 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 তোর মতো বক্কেশ্বর জীবনে আমি আর দেখিনি। তুই যদি ফের বক বক করিস তাহলে তোর দুই গালে মারবো দুই থাপড়া। ভদ্রেশ্বর অতি বিনীতভাবে মাথা কাত করে বলল, দয়াময়, এই আমি গাল পেতে দিলাম। থাবড়া মারবেন তো অনুগ্রহ করে ঝটিতে এগিয়ে আসুন। সুন্দরবাবু হার মেনে ভদ্রেশ্বরের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রুদ্ধ ক্রোধে ফুলতে লাগলেন। ভদ্রেশ্বর তবু নাছোড়বান্দা, টিটকিরি দিয়ে বলল, বেশি ফুলবেন না মশাই। সুন্দরবাবু আর সহ্য করতে পারলেন না, গর্জন করে বলে উঠলেন, সেপাই সেপাই, ওই ভদ্রটাকে টানতে টানতে বাগানের বাইরে নিয়ে যাও, একেবারে গাড়িতে নিয়ে তোলোগে। টানাটানি হানাহানি করার দরকার নেই বাবা। সেপাই, অগ্রসর হও, আমি পোষমানা ভেড়ার মতো তোমাদের সঙ্গে কুইক মার্চ করব। ভদ্রেশ্বর বিদায় হলে পর জয়ন্ত বলল, সুন্দরবাবু, তাহলে আপনার বিশ্বাস যে মণিমোহন আমার প্রতি গুলি নিক্ষেপ করেছে, তাই তো? আরে সে নয় তো আর কে কাজ করতে পারে? বেটা নিশ্চয়ই আড়ালে আড়ালে কোথায় লুকিয়েছিল। আমার ভয় হচ্ছে সে যদি আবার গুলি ছোড়ে। আমি ফটকের দিকে দাঁড়িয়েছিলাম, গুলিটা এসেছে ওই দিকের কোনো ঝোপঝাড় থেকে। তাই নাকি? তাই নাকি? তাহলে তো এমনি এদিকটা ভালো করে খুঁজে দেখতে হয়। হ্যাঁ, তাই দেখুন, বাগানের বাইরে পুলিশের কড়া পাহারা আছে। আততায়ী নিশ্চয়ই এখনো বাগান থেকে বেরিয়ে যেতে পারেনি।
হঠাৎ সুন্দরবাবু একেবারে থোয়া মেরে গেলেন। মোটা লাঠি গাছা ঘোরাতে ঘোরাতে ফটকের দিকে হনহন করে এগিয়ে আসছে চন্দ্রনাথ। মানিক সবিস্ময়ে বলল, চন্দ্রনাথ? চন্দ্রনাথ এখনো বাগানের ভিতরে কি করছে? সুন্দরবাবু চিৎকার করে নিজের সহকারী পরেশবাবুকে ডেকে বললেন, পরেশ, পরেশ, লোক নিয়ে দৌড়ে যাও, চন্দুরাকে আমার কাছে টেনে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই পাহারাওয়ালাদের সঙ্গে চন্দ্রনাথের পুনরাগমন হলো। তার চেহারায় ভয় সংকোচের চিহ্ন মাত্র নেই, ভাবভঙ্গি অতীব সপ্রতিভ। সুন্দরবাবু রুক্ষ স্বরে বললেন, আপনি এতক্ষণ ওখানে কি করছিলেন? হাওয়া খাচ্ছিলাম না নিশ্চয়ই। স্পষ্টাস্পষ্টি জবাব দিন, আপনি এতক্ষণ ওখানে কি করছিলেন? হঠাৎ শ্রবণ করলুম বন্দুকের শব্দ, পর মুহূর্তেই দর্শন করলুম আপনার বন্ধুর পতন। তাই শুনে আর দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা কি তলিয়ে বুঝবার চেষ্টা করছিলাম। সেটাও কি বেআইনি? সুন্দরবাবু বুলেট বিদ্ধ পকেট বইখানা চন্দ্রনাথের সামনে ধরে বললেন, দেখুন, দেখছি। এই পকেট বই আর জয়ন্তকে বাঁচিয়েছে। বুঝছি। এইবার আমরা আপনার জামা কাপড় খুঁজে দেখব। কেন? দেখব জামা কাপড়ের মধ্যে আপনি কোনো আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছেন কিনা। কি রকম আগ্নেয়াস্ত্র? রাইফেল? জামা কাপড়ের ভিতরে রাইফেল লুকিয়ে রাখা চলে না। তবে কি খুঁজতে চান? রিভলভার? ধরুন তাই। কিন্তু যে বুলেট দেখালেন ওটা তো রাইফেলের বুলেট। তবু খুঁজে দেখব। দেখুন। সমস্ত খোঁজাখুঁজি ব্যর্থ হলো। বিপজ্জনক কিছুই পাওয়া গেল না। সুন্দরবাবু বললেন, পরেশ, লোকজন নিয়ে ফটকের ওই দিকে যাও, ঝোপঝাড় খুঁজে রিভলভার কিছু পাও কিনা দেখো, যাও। পরেশবাবু সদল বলে প্রস্থান করলেন। চন্দ্রনাথ হেসে বলল, পাওয়া গেছে রাইফেলের বুলেট। আপনি খুঁজছেন রিভলভার? না, রাইফেলও পেতে পারি। আপনার অন্বেষণ সফল হলেই আমি খুশি হব। আপনার হাতে এমন মোটা লাঠি কেন? আমার শখ। না, ওরকম শখ মোটেই ভালো নয়। ভবিষ্যতে রোগা লাঠি নিয়ে আমার সামনে আসবেন। উপদেশের জন্য ধন্যবাদ। খানিক পরেই পরেশবাবু ফিরে এসে জানালেন, কোথাও কোনো রকম আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলেনি। চন্দ্রনাথ সকৌতুকে বলল, তাহলে সুন্দরবাবু, অতঃপর আমি সসম্মানে বিদায় গ্রহণ করতে পারি? নমস্কার। সুন্দরবাবু প্রতি নমস্কার করলেন না। চন্দ্রনাথ চলে গেল। সুন্দরবাবু বললেন, ভাই জয়ন্ত, এই চন্দুরে আর ভদ্দুরেটা দেখছি আমাকে 7 ঘাটের জল না খাইয়ে ছাড়বে না। খাওয়াই যদি তো খেতে হবে, আপাতত কি করবেন? আরও ভালো করে খানা তল্লাশি করে দেখি মণিমোহন কোথাও ঘুপটি মেরে আছে কিনা। আমি আর মানিক এইবার প্রস্থান করতে চাই। পরদিন সকালেই বেজে উঠল জয়ন্তের টেলিফোন ঘণ্টা। রিসিভার তুলে নিয়ে জয়ন্ত বলল, হ্যালো। হ্যাঁ, আমি সুন্দরবাবু। আপনার কণ্ঠস্বর উত্তেজিত কেন? আবার খুন, আবার চুরি। যেসে চুরি নয়, নগদ 50,000 টাকা আর 30,000 টাকা জড়োয়া গয়না উধাও, আবার পদচিহ্ন। কি বললেন? পদচিহ্ন? মণিমোহন আর সেই অজ্ঞাত ব্যক্তির পদচিহ্ন, যাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি শীঘ্রই এসো। আপনি কোথায়? আমি তো ঘটনাস্থলে। ঠিকানা? 27 নম্বর সতীশ বসু স্ট্রিট। নম্বর সতীশ বসু স্ট্রিট। নতুন ঘটনাস্থল। একখানা রেলিং ঘেরা মাঝারি আকারের বাড়ি। ফটক পার হলেই পাওয়া যায় খানিকটা খোলা জমি। এইখানে কয়েকজন পুলিশ কর্মচারী ও অন্যান্য লোকের সঙ্গে চেয়ার পেতে বসেছিলেন সুন্দরবাবু। জয়ন্ত ও মানিক এলো। সুন্দরবাবু বললেন, আরে এসো ভাইয়া, এসো। আগে গোড়ার কথা শুনবে না একেবারেই বাড়ির ভিতরে যাবে? জয়ন্ত বলল, আগে গৌরচন্দ্রিকাটা হয়ে যাওয়াই ভালো। উত্তম উত্তম। এই বাড়ির মালিকের নাম রামময় মণ্ডল, লোহার ব্যাপারী, ধনী ব্যক্তি, স্ট্যান্ড রোডে গদি। সংসার খুব একটা বড় নয়, ওই স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে ও 1 ভাই।
বহুদিন রোগভোগের পর স্ত্রীর দেহ ভেঙে যাওয়াতে ডাক্তাররা বায়ু পরিবর্তনের পরামর্শ দেন। আর কাজের চাপের জন্য রামবাবু নিজে কলকাতা ছাড়তে পারেননি। ছোট ভাইয়ের সঙ্গে পরিবারবর্গকে পাঠিয়ে দিয়েছিলেন ওই শিমুলতলায়। হঠাৎ পরশু রাত্রে তার ভাইয়ের কাছ থেকে একটা টেলিগ্রাম আসে, বৌদি মৃত্যুশয্যায়, অবিলম্বে চলে এসো। কিন্তু টেলিগ্রামটা পাবার পর ট্রেন ছিল না বলে রামবাবু পরশু রাত্রে শিমুলতলায় যেতে পারেননি। তিনি গতকাল সকালের ট্রেনে কলকাতা ত্যাগ করেছেন, বাড়ির অতি পুরাতন এবং অতি বিশ্বস্ত কর্মচারী দ্বিজ দাসের জিম্মায় রেখে। বাধা দিয়ে জয়ন্ত প্রশ্ন করল, দ্বিজদাস ছাড়া বাড়ির ভিতরে আর কেউ ছিল না? ছিল 3 জন বেয়ার আর 2 জন দারোয়ান। বাড়িখানায় 2টো মহল, একটা সদর আর একটা অন্দর। বেয়ারা আর দারোয়ানের ঘর ওই সদরের 1 তলায়, আর দ্বিজদাস ছিল অন্দরের 2 তলার একখানা ঘরে, যেটা রামবাবুর শয়নগৃহের ঠিক পাশেই। আজ সকালে দেখা যায় যে 2 তলার বারান্দার উপরে পড়ে আছে দ্বিজদাসের মৃতদেহ। কে তার বুকের উপরে ছোড়ার আঘাত করেছে। আর রামবাবুর ঘরের দরজার কুলুপটা ভাঙা। ঘরের ভিতরকার লোহার সিন্দুক থেকে অদৃশ্য হয়েছে নগদ 50,000 টাকা আর 30,000 টাকার জড়োয়া গয়না। আচ্ছা, আপনি খবর নিয়ে দেখেছেন যে অত টাকা ব্যাংকে জমা না দিয়ে বাড়ির ভিতরে রাখা হয়েছিল কেন? টাকাটা রামবাবুর হাতে এসেছিল পরশু বিকেলে। রাতে টেলিগ্রাম পেয়ে রামবাবুর দুশ্চিন্তায় পাগলের মতন হয়ে যান। কাল সকালে উঠেই তাকে তাড়াতাড়ি স্টেশনে ছুটতে হয়েছিল বলে তিনি ওই টাকার কোনো ব্যবস্থা করে যেতে পারেননি। অপরাধীরা কি দলে ভারী ছিল? জানি না, তবে পদচিহ্ন পেয়েছি 2 জনের। ফোনেই তো বলেছি 2 পদচিহ্নই আমাদের পরিচিত। এক চিহ্নের মালিক হচ্ছে ওই মণিমোহন, আর অন্য চিহ্নের মালিক আজও অজ্ঞাতবাস করছে। তারা বাড়ির ভিতরে ঢুকলো কেমন করে? ওই খিড়কির দরজা দিয়ে। ওই দরজা কি বন্ধ ছিল না? ছিল বলেই তো শুনেছি। তবে জয়ন্তর কাছে এসে সুন্দরবাবু তার কানে কানে বললেন, না, বাড়ির ভিতরে নিশ্চয়ই অপরাধীদের সহকারী আছে, হয়তো কোনো দারোয়ান বা বেয়ারা। সে খোঁজ পরে নেওয়া যাবে। আপাতত তাদের সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। আপনার গৌরচন্দ্রিকা শেষ হলো? না, আর একটু বাকি আছে, কিন্তু সে যে একটু নয়, দস্তুর মতো গুরুতর একটু। অর্থাৎ মিনিট 25 আগে আজ শিমুলতলা থেকে দ্বিজদাসের নামে রামবাবুর এই জরুরি টেলিগ্রামটা এসেছে, পড়ে দেখো। টেলিগ্রামখানা নিয়ে জয়ন্ত পড়ল। স্ত্রীর পীড়ার সংবাদ মিথ্যে, তাঁর শরীর ভালো আছে, আমি কলকাতায় ফিরে যাচ্ছি। জয়ন্ত বলল, দেখছি অপরাধীরা রীতিমতন আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। সুন্দরবাবু অগ্রসর হয়ে বললেন, এইবারে বাড়ির ভিতরে চলো। প্রথমেই তারা গিয়ে ঢুকল রামবাবুর শয়নকক্ষে, যার ভিতর থেকে টাকা ও গহনা চুরি গিয়েছে সেটা লোহার সিন্দুক নয়, স্টিলের আলমারি। আলমারিটা পরীক্ষা করে জয়ন্ত বলল, বেশ বোঝা যাচ্ছে অপরাধীরা কাজ করে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে। তারা নিশ্চয়ই সঙ্গে করে এনেছিল একটা পোর্টেবল অক্সিজেন ট্যাঙ্ক। আগুনের শিখা ইস্পাত গলিয়ে আলমারির পাল্লা খুলে ফেলা হয়েছে। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, একেবারে ঝানু অপরাধী। এত কাণ্ড কারখানার মধ্যে কোথাও 8খানা আঙুলের ছাপ পর্যন্ত রেখে যায়নি। অথচ আপনি বলছেন তারা তাদের পায়ের ছাপ রেখে গিয়েছে। ছাপ বলে ছাপ, স্পষ্ট ছাপ। জয়ন্ত মাথা নাড়তে নাড়তে বলল, বড়ই সন্দেহজনক, বড়ই সন্দেহজনক। সন্দেহজনক কেন? কেন তা জানি না। এখন বাইরে চলুন। বারান্দায় পড়েছিল রক্তাক্ত কাপড় দিয়ে ঢাকা একটা মূর্তি, হতভাগ্য দ্বিজদাসের মৃতদেহ। কাপড় সরিয়ে দেহটা দেখে জয়ন্ত বলল, বেশ বোঝা যাচ্ছে ছোড়ার এক আঘাতেই ভদ্রলোক মারা পড়েছেন। বিয়োগান্ত দৃশ্যের কতকটা আমি আন্দাজ করতে পারছি। ওই খুব সম্ভব অপরাধীরা যখন রামবাবুর ঘরের দরজা খোলবার চেষ্টা করছিল, সেই সময় দ্বিজদাসের ঘুম ভেঙে যায়। তিনি ব্যাপার কি জানবার জন্য তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে আসেন আর সঙ্গে সঙ্গেই আক্রান্ত হন। জয়ন্ত 2 পা এগিয়ে বলল, এই পদচিহ্নগুলোর কথাই বলছেন? হ্যাঁ, 6 জোড়া পদচিহ্ন, তার মধ্যে 3 জোড়া খুব স্পষ্ট।
দুইজন লোকের কর্দমাক্ত জুতোর ছাপ। চিহ্নগুলো শুরু হয়েছে বারান্দার একটা নর্দমার কাছ থেকে। জয়ন্ত হেঁট হয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা সুন্দরবাবু, গতকাল রাত্রে এই অঞ্চলে কি বৃষ্টি হয়েছে? তা নিশ্চয়ই নয়। আজ সকালের কাগজে আমি আবহাওয়ার রিপোর্ট দেখেছি, কাল কলকাতার কোথাও এক ফোঁটা বৃষ্টিও হয়নি। আরে হয়নি তো হয়নি, তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? মাথা থাকলেই মাথা ব্যথা হওয়া সম্ভব। তার মানে তুমি বলতে চাও আমার মাথা থেকেও নেই? আমি ওসব কিছুই বলতে চাই না। আমি খালি এই কথাই আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আগুন না থাকলে যেমন ধোঁয়া দেখা যায় না, তেমনি জল না পড়লেও মানুষের জুতোর ছাপ পড়ে না। সুন্দরবাবু চমৎকৃত হয়ে কেবলমাত্র উচ্চারণ করলেন, জয়ন্ত বলল, সুন্দরবাবু, বাড়ির কোনো বেয়ারাকে ডাকুন তো। একজন বেয়ারা হাজির হলো। জয়ন্ত প্রশ্ন করল, নর্দমার কাছে দেখছি একটা মগ আর একটা খালি বালতি রয়েছে। বেয়ারা বললে, আগে ব্যবহার করার জন্যই সবসময় জল ভরা বালতি থাকে। কাল রাত্রেও ছিল? আগে হ্যাঁ হুজুর, কাল সন্ধ্যের সময় আমি নিজের হাতে জল ভরা বালতি রেখে গিয়েছি। কিন্তু বালতিতে জল নেই। তাইলে কাল রাতে কারো জলের দরকার হয়েছিল বোধহয়। আচ্ছা তুমি যাও। সুন্দরবাবু। কি ভাই? নর্দমার কাজটা পরীক্ষা করে দেখুন তো। এখানে রয়েছে পাতলা কাদার প্রলেপ। না, এ থেকে কি বুঝবো? এই পদচিহ্নগুলো হচ্ছে প্রদর্শনীর জন্য। প্রদর্শনী? হ্যাঁ, অপরাধীরা এই পদচিহ্নগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চায়। কারণটা আপনিই বুঝে নিন। এসো মানিক, এখানে আমাদের আর কোনো কাজ নেই। জয়ন্ত ও মানিক প্রস্থান করল। সুন্দরবাবু হতভম্বের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার টাক চুলকোতে লাগলেন। পরের দিন সকালবেলায় মানিক এসে দেখল কি যেন ভাবতে ভাবতে জয়ন্ত তার লাইব্রেরিতে পায়চারি করছে। মানিক বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন কিছু মনে করবার চেষ্টা করছো, কিন্তু মনে করতে পারছো না। ঠিক তাই, একখানা বইয়ের নাম কিছুতেই স্মরণে আসছে না। কীরকম বই? সেইটাই তো প্রশ্ন। বইখানা কিনে পড়েছিল অনেকদিন আগে, আর একটা বিশেষ ঘটনার কথাও মনে আছে, কিন্তু কিন্তু বইখানার নাম মনে আনতে পারছি না বলেই বুঝতে পারছি না ঘটনাটা কাল্পনিক নাকি সত্যি ঘটনা। ঘটনাটা কাল্পনিক হলে কি কিছু ক্ষতি আছে? আছে বই কি, খুব আছে। সেটা কাল্পনিক ঘটনা হলে আমার অনুমানও অমূলক বলে প্রমাণিত হবে। অনুমানটা কি জানতে পারি? ভদ্রেশ্বরের বাগানে আমার প্রতি নিক্ষিপ্ত বুলেটটা এসেছিল কীরকম আগ্নেয়াস্ত্রের ভেতর থেকে, সেইটাই আমি বোঝবার চেষ্টা করছি। মানিক অত্যন্ত বিস্মিত হল, কিন্তু মুখে কিছু বললে না। জয়ন্ত বইয়ের আলমারিগুলোর ভিতরে দৃষ্টিপাত করতে করতে বারবার এদিক ওদিকে আনাগোনা করতে লাগলো। মানিক চেয়ারে বসে সেদিনের খবরের কাগজখানা টেনে নিলে। এইভাবে কেটে গেল প্রায় 20 মিনিট। কিছুক্ষণ পরেই জয়ন্ত চিৎকার করে বলে উঠল, পেয়েছি পেয়েছি মানিক, পেয়েছি। কি পেয়েছো? আরে সেই বইখানা। কি বই? জোসেফ গোলাম সাহেবের মাস্টার ম্যান হান্টার্স, অর্থাৎ ওস্তাদ মনুষ্য শিকারী। বইখানা প্রথম প্রকাশিত হয়েছিল 1026 খ্রিস্টাব্দে। ওটা কি উপন্যাস? মোটেই নয়। ওর আগাগোড়াই আছে কেবল সত্য ঘটনার পর সত্য ঘটনা। দস্তুর মতো অপরাধ বিজ্ঞানের বই, কাল্পনিক কথা একটাও নেই। কিন্তু তাহলে তোমার অনুমান ভুল নয়? খুব সম্ভব তাই। জয়ন্ত জবাব দেবার আগেই টেলিফোনের ঘন্টা বেজে উঠল। হ্যালো। আরে কি ব্যাপার সুন্দরবাবু? হ্যাঁ, এখনই আমাকে আপনার কাছে ছুটতে হবে? কেন? হ্যাঁ, কাল রাতেও আবার একটা খুন? হ্যাঁ, কে খুন হয়েছে বললেন? এবারে স্বয়ং মণিমোহন। এবারের ঘটনাস্থলেও সেই পরিচিত পদচিহ্ন পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মণিমোহনের দেহ তখন মর্গে স্থানান্তরিত হয়েছে। জয়ন্ত ও মানিককে নিয়ে সুন্দরবাবু সেইখানে গিয়ে হাজির হলেন। জয়ন্ত চমৎকৃত হয়ে লক্ষ্য করল,
ভদ্রেশ্বর আর মণিমোহনের একই রকম দৈর্ঘ্য, একই রকম গঠন আর প্রায় একই রকম মুখ, চোখ, নাক। কেবল ভদ্রেশ্বরের জোড়া ভ্রু আর মণিমোহনেরটা জোড়া নয়। আর ভদ্রেশ্বরের চেয়ে মণিমোহনের রং একটু বেশি ফর্সা, আর মণিমোহনের চেয়ে ভদ্রেশ্বরের কপাল বেশি প্রশস্ত। কিন্তু এই অল্প স্বল্প পার্থক্য চেষ্টা করলেই খুব সহজেই ঢেকে ফেলা যায়। সুন্দরবাবু, দেখছি মণিমোহন মারা পড়েছে ছোড়ার আঘাতে। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, ঠিক বুকের উপরে মোক্ষম আঘাত। তবে ডাক্তারের মতে আঘাতের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। মণিমোহন হয়তো ছটফট করবারও সময় পায়নি। আচ্ছা, কোন সময় মৃত্যু হয়েছে সেই সম্পর্কে ডাক্তারবাবু কিছু বলেছেন? ডাক্তারি হিসাবে প্রকাশ, মণিমোহনের মৃত্যু হয়েছে অন্তত গতকাল সন্ধ্যের আগে। মৃতদেহ কখন পাওয়া গিয়েছে? আজ ভোরবেলায়। আপনার মুখে শুনলাম বালির কাছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে একটা সরু গলির ভিতরে মৃতদেহটা পাওয়া গিয়েছে। সেটা কীরকম গলি? আচ্ছা, সেখান থেকে কি লোক চলাচল হয় না? না, এ কথা জিজ্ঞেস করছো কেন? কাল সন্ধ্যার আগে খুন হয়েছে, অথচ লাশ পাওয়া গেছে আজ সকালে। জায়গাটা নিশ্চয়ই অত্যন্ত নির্জন। না, জায়গাটা মোটে নির্জন নয়। স্থানীয় লোকেরা বলে কাল রাত দুপুরেও গলির ভিতরে লাশ টাশ কিছু ছিল না। তাহলে মণিমোহন মারা পড়েছে অন্য কোনো জায়গায়। হত্যার অনেক পরে সুযোগ বুঝে তাকে এই গলির ভিতরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। জয়ন্ত, আগে আমিও ওই সন্দেহ করতে পারিনি। আমি ভেবেছিলাম খুনটা হয়েছে ওই গলিতেই, কিন্তু তারপর ডাক্তারের রিপোর্ট পেয়ে মত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কিন্তু থামলেন কেন? কি ভাবছেন? আমি ভাই একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। কেন? সন্ধ্যের আগেই যদি মণিমোহনের মৃত্যু হয়ে থাকে, তবে রাত 12টার পরেও তার মৃতদেহ থেকে কি রক্তের ধারা বইতে পারে বলো? আপনি কি বলতে চাইছেন? না, মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছে সেখানকার মাটি ভিজে গিয়েছে রক্তের ধারায়। না 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 না, অতক্ষণ পরে মৃতদেহ থেকে রক্ত বেরোতে পারে না। তবে কি ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছেন? সম্ভবত ডাক্তার ভুল করেননি। সুন্দরবাবু, আমি আর একটা ব্যাপার আন্দাজ করতে পারছি। কি আন্দাজ? আরে, ফোনে আমাকে বললেন না ঘটনাস্থলে পাওয়া গিয়েছে সেই নিরুদ্দেশ অপরিচিত ব্যক্তির সুপরিচিত পদচিহ্ন। হ্যাঁ, সেই পদচিহ্নগুলো পাওয়া গিয়েছে রক্তমাখা মাটির উপরে। কি তাই তো? সুন্দরবাবু চরম বিস্ময়ে চোখ বিস্ফারিত করে বলে উঠলেন, কি আশ্চর্য! কেমন করে জানলে তুমি? বললুম তো, আন্দাজে। আরে এ কিরকম আন্দাজ রে বাবা! এ যে মন্ত্রশক্তিকে হার মানায়। আমার আন্দাজ প্রায়ই সত্য হয়ে দাঁড়ায়, কারণ যুক্তি থেকেই তার উৎপত্তি। ধন্য ভায়া, ধন্য। দাদা হয়েও তোমার পায়ে গড় করতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, এখন কি করবে? ঘটনাস্থলটা একবার দেখে আসবে নাকি? না সুন্দরবাবু, প্রয়োজন নেই। আমি মনে মনে মামলাটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। কেবল একটু তদন্ত বাকি আছে। বিলম্বে কার্যহানির সম্ভাবনা, সুতরাং শুভস্য শীঘ্রম। আমাকে কি করতে বলো? জনা কয়েক লোক নিয়ে এখনই আমার সঙ্গে চলুন। কোথায়? এখনই দেখতে পাবেন। জয়ন্তর নির্দেশে পুলিশের জিপগাড়ি এসে থামল শালিখার চন্দ্রনাথ রায়ের বাড়ির সামনে। সবিষয়ে সুন্দরবাবু প্রশ্ন করলেন, জয়ন্ত, তুমি কি চন্দুরের কাছেই এসেছো? হ্যাঁ। তুমি কি ওর বিরুদ্ধে নতুন কোনো প্রমাণ পেয়েছো নাকি? কোনো প্রমাণই পাইনি। তবে আমি চন্দ্রনাথের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করতে চাই। আর আমরা কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথোপকথন শ্রবণ করবেন। এমন সময় বোধ হয় গাড়ি থামার শব্দ শুনেই চন্দ্রনাথ স্বয়ং বেরিয়ে এসে দাঁড়ালো দোতলার বারান্দায়। তারপর উপর থেকেই মুখ বাড়িয়ে দেখে বলল, আরে আবার আমার দ্বারে সুন্দরবাবু তাল যে। সুন্দরবাবু বললেন, আগে হ্যাঁ, আপনাকে একটা খবর দিতে এসেছি, আসুন। মিনিট দুই পরে চন্দ্রনাথ নিচে নেমে রাস্তায় বেরিয়ে এলো। তার হাতে সেই মোটা লাঠি গাছা। জয়ন্ত বলল, মশাই কি বাড়িতে ওই বাঘমারা লাঠি ছাড়া থাকেন না নাকি? কোমরে হঠাৎ ব্যথা হয়েছে, লাঠি ছাড়া চলতে কষ্ট হয়। সুন্দরবাবু, কি একটা খবরের কথা বলছিলেন না? সুন্দরবাবু বললেন, আমাদের কি রাস্তায় দাঁড়িয়েই কথাবার্তা কইতে হবে নাকি? আপনি কি আমাদের ধুলো পায়েই বিদায় করতে চান? বেশ বেশ, আসুন, তবে বাড়ির ভেতরেই আসুন। সকলে বৈঠকখানায় গিয়ে আসন গ্রহণ করলে চন্দ্রনাথ বলল, আপনারা
এমন কি জরুরি খবর দেওয়ার জন্য এই এই এত দূর ছুটে এসেছেন? সুন্দরবাবু বললেন, আপনার বন্ধু মণিমোহনকে মনে আছে তো? কিন্তু আপনাদের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার সঙ্গে তো আমার দেখাই হয়নি। জানি না সে এতদিন কোথায় অজ্ঞাতবাস করছে। আমরা এতদিন পরে তাকে খুঁজে পেয়েছি, কিন্তু জীবন্ত অবস্থায় নয়। সে কি কি বলছেন? হ্যাঁ, গতকাল কে যেন তাকে খুন করেছে। শুনে অত্যন্ত দুঃখিত হলাম। অপরাধীর কোনো সন্ধান পেয়েছেন? না না, মণিমোহনের সঙ্গে শত্রুতা ছিল এমন কোনো লোককে আপনি জানেন? তার কোনো শত্রু বা বন্ধুকেই আমি চিনি না, কারণ তার সঙ্গে আমার বেশি দিন আলাপ হয়নি। এবার জয়ন্ত মুখ খুলল, বলল, আচ্ছা চন্দ্রনাথবাবু, আপনার বাড়িতে কয়খানা ঘর আছে? 10খানা। ঘরগুলো একবার দেখাবেন? আপনার কৌতূহলটা একটু অদ্ভুত নয় কি? কেন, দেখাতে কোনো আপত্তি আছে? না, তা নয়। আচ্ছা আসুন তাহলে। একে একে সব ঘর দেখিয়ে চন্দ্রনাথ সর্বশেষে দোতলায় একখানা ঘরে ঢুকে বলল, এখানে আমার শোবার ঘর। জয়ন্ত একবার চারদিকে চোখ বুলিয়ে নিল, তারপর একদিকে চেয়ে বলল, ওখানে রয়েছে পরপর 7 জোড়া জুতো। আচ্ছা চন্দ্রনাথবাবু, সব জুতোই আপনার? কিঞ্চিত পাদুকা বিলাস আছে আমার। জয়ন্ত জুতোগুলো সামনে গিয়ে বসে পড়ল। একে একে সব জুতো হাতে করে তুলে নিয়ে উল্টে পাল্টে পরীক্ষা করতে লাগলো। তারপর বলল, বাহ, বেশ তো জুতোগুলো, চন্দ্রবাবুর পছন্দ আছে বটে। চন্দ্রনাথ ভাবহীন মুখে গম্ভীর স্বরে বলল, মশাইয়ের আর কিছু জ্ঞাতব্য বক্তব্য আছে কি? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, না, নিচে ফিরে যাই, চলুন। আবার সকলে বৈঠকখানায় এলো। সুন্দরবাবুর এক সহকারী কর্মচারী একটা লোককে নিয়ে দাঁড়িয়েছিল সেইখানে। সে বলল, এই লোকটা বাইরে যাচ্ছিল, আমরা যেতে দিইনি। লোকটা বললে, বাবু, আমি বাড়ির চাকর, বাজারে যাচ্ছি। সহকারী বলল, কিন্তু ও বাজারে যাচ্ছে রেশন ব্যাগের ভিতরে একজোড়া জুতো নিয়ে। জয়ন্ত সাগ্রহে বলল, জুতো দেখি দেখি। জয়ন্ত নিরুত্তর মুখে একখানা আতস কাচের সাহায্যে জুতো জোড়া খানিক্ষণ পরীক্ষা করে বলল, সুন্দরবাবু, গাড়িতে উঠবার সময় আপনাকে কি আনতে বলেছিলাম, আপনার মনে আছে তো? সেই অপরিচিত ব্যক্তির পদচিহ্নের ছাঁচ তো এনেছি। তার সঙ্গে এই জুতো জোড়া মিলিয়ে দেখুন। গাড়ি থেকে ছাঁচ আনিয়ে জুতোর সঙ্গে মেলানো হলো। অবিকল মিলে গেল, এক চুলো এদিক ওদিক হলো না। সুন্দরবাবু উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, হত্যাকারী জুতো! সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জুতোর তলার দিকে তাকালেই দেখতে পাবেন জায়গায় জায়গায় শুকনো রক্তের দাগ। তার মানে হচ্ছে কাল মণিমোহনকে বধ করবার পরেও এই জুতো জোড়া ব্যবহার করা হয়েছিল। এই জুতো জোড়া সংগ্রহ করবার জন্যই আমার এখানে আসা। চন্দ্রনাথ চমকে উঠে বললেন, কি বললেন? আপনি জানতেন যে ওই জুতো আমার এখানেই আছে? ঠিক জানতুম বলতে পারি না, তবে এইরকম একটা সন্দেহ করেছিলাম বটে। চন্দ্রনাথ খাপ্পা হয়ে বলে উঠল, এতক্ষণ আমার ধারণা ছিল কোনো উটকো লোক জুতো জোড়া আমার বৈঠকখানায় ফেলে রেখে গিয়েছে। এখন বুঝতে পারছি এ হচ্ছে পুলিশের কারসাজি। কিন্তু আপনাদের সমস্ত কূটকৌশল ব্যর্থ হয়ে যাবে। দেখুন ওই জুতোর সঙ্গে আমার পা মিলিয়ে। আমি বলছি ওই জুতো আমার নয়, আমার পা কিছুতেই মিলবে না। আমি জানি ওই জুতোর মাপ আপনার পায়ের চেয়ে বড়, কিন্তু আমি কেবল ওই জুতোর আসল গুপ্ত কথাই জানি না। বোধ হচ্ছে আপনার ওই লাঠির গুপ্ত কথাও আমার কাছে অজানা নেই। সুন্দরবাবু, আপনি এখন অনায়াসেই চন্দ্রনাথকে থানায় ধরে নিয়ে যেতে পারেন। আচম্বিতে চন্দ্রনাথের মুখ হয়ে উঠল বিভৎস এক দানবের মতো। সঙ্গে সঙ্গে ফস করে সে লাঠিগাছা 2 হাতে কোমর বরাবর উঁচু করে তুলে ধরলে এবং তৎক্ষণাৎ একটা রিভলভার গর্জন করে উঠল এবং পর মুহূর্তেই লাঠিগাছা তার হাত থেকে খসে মেঝের উপর সশব্দে পড়ে গেল। চন্দ্রনাথের ডান হাতের কবজির উপরে রক্তের রেখা ফুটে উঠল। সুন্দরবাবু চারদিকে তাকাতে তাকাতে সবিস্ময়ে বলে উঠলেন, রিভলভার ছুড়ল কে? রিভলভার ছুড়ল কে রে? জয়ন্ত প্রশান্ত কণ্ঠে বলল, সে কথা পরে শুনবেন সুন্দরবাবু, এখন চট করে লাঠি গাছাটা তুলে নিন দেখি। কিন্তু খুব সাবধান, বোধহয় ওটা লাঠি নয়, কোনো সাংঘাতিক ভয়াবহ অস্ত্র। চন্দ্রনাথের পরিত্যক্ত লাঠি গাছাটা
মাটির উপর থেকে তুলে নিয়ে সুন্দরবাবু আবার বললেন, কিন্তু রিভলভারটা ছুড়ল কে? রিভলভার আমি ছুঁড়েছি সুন্দরবাবু। ও হতেই পারে না। যখন রিভলভারের আওয়াজ হয় তখন তোমার ডান হাত ছিল জামার পকেটের ভিতরেই। ঠিক দেখেছে, এখনো আমার ডান হাত পকেটের ভিতরেই আছে। তবে আমি পকেটের ভিতর থেকে রিভলভার ছুঁড়েছিলাম। এই দেখুন, আমার পকেট ছেদা করে রিভলভারের গুলিটা বাইরে বেরিয়ে গিয়েছে। চন্দ্রনাথকে আমি বিশ্বাস করি, আর আমার সব থেকে বেশি সন্দেহ ছিল ওর ওই মোটা লাঠি গাছের উপর। আমি জানতুম সে যদি হঠাৎ কোনো চালাকি খেলে বসে তাহলে পকেট থেকে আর রিভলভার বার করবার সময় পাবো না। তাই পকেটের ভিতরেই রিভলভার ধরে আমি আগে থাকতেই তৈরি হয়েছিলাম। ধন্যী ছেলে যা হোক। না সুন্দরবাবু, ব্যাপারটায় নতুনত্ব কিছু নেই। চোখের পলক পড়ার আগেই কাজ ছাড়বার জন্য মার্কিন গুন্ডাদের মধ্যে এই নিয়ম প্রচলিত আছে। এখন ও কথা থাক, আপাতত লাঠি গাছাটা আমার হাতে দিয়ে চন্দ্রনাথকে গ্রেপ্তার করুন। সুন্দরবাবুর হুকুমে তখনই পাহাড়ওয়ালারা এসে চন্দ্রনাথকে ঘিরে দাঁড়ালো। দাঁতে দাঁত ঘষতে ঘষতে চন্দ্রনাথ বলল, বটে বটে, আমার বিরুদ্ধে কি প্রমাণ পেয়েছো তোমরা? জয়ন্ত জবাব না দিয়ে চন্দ্রনাথের লাঠি গাছাটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপর সকলের দিকে পিছন ফিরে জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে লাঠিগাছা আকাশের দিকে উঁচু করে তুলে ধরল। তারপরেই ঘরের সবাইকে চমকে দিয়ে গুড়ুম করে একটা আওয়াজ হল। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, আরে বন্দুক ছুড়লে কে? বন্দুক ছুড়লে কে? জয়ন্ত ফিরে দাঁড়িয়ে বলল, আমি। মানে বন্দুকটাও তোমার পকেটের ভিতরে লুকিয়ে রেখেছে নাকি? জয়ন্ত তখন ধুমায়মান লাঠি গাছাটা দেখিয়ে বলল, না, আমি ছুটেছি এই লাঠি বন্দুকটা। লাঠি আবার বন্দুকে পরিণত হতে পারে নাকি? গুপ্তির কথা শুনেছি বটে, লাঠির ভিতরে লুকোনো থাকে ছোট একটা তলোয়ার, কিন্তু লাঠি বন্দুক সে আবার কি চিজ রে বাবা? হ্যাঁ সুন্দরবাবু, আমার হাতে যা দেখছেন তা লাঠির ছদ্মবেশে বন্দুক ছাড়া আর কিছুই নয়। এই দেখুন, লাঠির রূপো বাঁধানো মুন্ডি, তার তলায় এই যে দেখছেন সোনার ব্যান্ড, আঙুল দিয়ে এটা একটু সরানো যায়, কিন্তু সরাবার সঙ্গে সঙ্গেই লাঠির ভিতরে যে ট্রিগার আছে সেটা পড়ে যাবে, আর ভেতর থেকে বেরিয়ে পড়বে বুলেটটা। কি হে চন্দ্রনাথ, তাই নয় কি? চন্দ্রনাথ ক্রুদ্ধ মুখে গুম হয়ে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। সুন্দরবাবু চমৎকৃত হয়ে বললেন, এমন আজব বন্দুকের কথা তো কখনো শুনিনি। না শোনবারই কথা, এই দেশে এরকম বন্দুক থাকতে পারে আমি তা আগে জানতাম না। তবে তুমি লাঠির গুপ্ত কথা আবিষ্কার করলে কেমন করে? বলছি শুনুন, এই মোটা লাঠি গাছা দেখলেই অসাধারণ বলে মনে হয় নাকি? এই রকম লাঠি নিয়ে কোনো শৌখিন বাবুই হাওয়া খেতে বেরোয় না। লাঠির ওই অসাধারণত্ব প্রথম দিনেই আমার দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু আমি তখন ওটাকে ভেবেছিলুম সাধারণ গুপ্তি জাতীয় কোনো যন্ত্র। তারপর আমার প্রথম সন্দেহ জাগে ভদ্রেশ্বরের বাগানে গিয়ে। আপনি কয়েকটা কথা ভেবে দেখুন, ভদ্রেশ্বরের বাগানে আমাদের কোনোই বন্দুক ছিল না। মণিমোহন পলাতক, ভদ্রেশ্বর বন্দী। যেদিক থেকে আমাকে লক্ষ্য করে গুলি নিক্ষিপ্ত হয় সেদিকে ছিল একমাত্র চন্দ্রনাথ, কিন্তু তার হাতে ছিল মাত্র এই লাঠি গাছা। বাগান তল্লাশ করে অন্য কোনো লোক বা বন্দুক খুঁজে পাওয়া যায়, তবে বন্দুক ছুড়ল কে? একমাত্র উত্তর হতে পারে চন্দ্রনাথ, কিন্তু তার কাছে ওই লাঠি ছাড়া আর কোনো অস্ত্রই ছিল না। গুলি তো আর আকাশ থেকে খসে পড়েনি, তাই প্রথমেই আমার মনে সন্দেহ জাগে, তবে কি চন্দ্রনাথের এই লাঠির ভিতরেই এর রহস্য নিহিত আছে? বাড়িতে ফিরে এসে এই নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ে গেল অনেকদিন আগে কি একটা ইংরাজি বইয়ে অদ্ভুত একটা লাঠির কথা পড়ছি, কিন্তু বইখানার নামটা প্রথমে আমার মনে পড়েনি। তারপর আমার লাইব্রেরিতে খুঁজতে খুঁজতে হঠাৎ যখন বইখানা চোখে পড়ে গেল তখন মানিকও সেখানে হাজির হলো। কি হে মানিক, বইখানার নাম তুমি এর মধ্যে নিশ্চয়ই ভুলে যাওনি? মোটেই না, বইখানা হচ্ছে জোসেফ গোলাম সাহেবের মাস্টার ম্যান হান্টার্স। ঠিক, ওখানা উপন্যাস নয়, সত্য ঘটনার উপর নির্মিত অপরাধ বিজ্ঞানের বই। তারই পাতা উল্টাতে উল্টাতে দ্বাদশ পরিচ্ছেদে প্যারিসের অপরাধ জাদুঘরের বর্ণনার মধ্যে খুঁজে পেলুম চন্দ্রনাথের ওই লাঠির জুড়ি। সম্পূর্ণ ঘটনার কথা পরে আপনি বিশদে বইখানা পড়লেই জানতে পারবেন। আপাতত আমি সংক্ষেপেই তার কথা বলছি। ফ্রান্সে একবার একটা গার্ডেন পার্টিতে জনৈক ব্যক্তি কোনো অজানা আততায়ীর দ্বারা নিক্ষিপ্ত গুলিতে নিহত হন। তখনই ঘটনাস্থলে পুলিশ আসে আর সারা বাগান আর প্রত্যেক নিমন্ত্রিত ব্যক্তির জামা কাপড় তল্লাশ করে।
কিন্তু বন্দুক বা কোনো রকম আগ্নেয়াস্ত্রই তারা খুঁজে পায়নি। অন্য কোনো সূত্র না পেয়ে গোয়েন্দারা খোঁজ নিতে লাগলেন নিহত ব্যক্তির সঙ্গে কারোর বিশেষ শত্রুতা আছে কিনা। ফলে এক ব্যক্তির উপরেই পুলিশের সন্দেহ হল। তারপর তার বাড়ি খানা তল্লাশ করে আবিষ্কৃত হলো এমন একখানা লাঠিগাছা যা অবিকল চন্দ্রনাথের এই লাঠিগাছারই মতন। রূপর নস্যদানি বার করে জয়ন্ত নস্য নিতে নিতে বলল, চন্দ্রনাথের বাড়িতে আজ যে জুতো জোড়া খুঁজে পেয়েছি আসল মামলার কিনারা হবে তার সাহায্যে। তো কোনো ঘটনাস্থলে যাওয়ার সময়ে চন্দ্রনাথ নিশ্চয়ই ওই জুতোর ভিতরে কাগজের নুটি বা প্যাড গুঁজে দিয়ে কিছুক্ষণের জন্য কোনো রকমে ওই জুতো জোড়া ব্যবহার করত পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য। রামময় বাবুর বাড়িতে যেদিন চুরি আর হত্যাকাণ্ড হয় সেদিন কিন্তু বৃষ্টি হয়নি। তবু ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল মণিমোহনের আর এই জুতো জোড়ার কাদামাখা ছাপ। তারপর দেখা গেল নর্দমার কাছে গিয়ে বালতির জল ঢেলে ধুলো মাখা জুতো ভিজিয়ে কারা ইচ্ছে করে সেই পদচিহ্নগুলো সৃষ্টি করেছে। মনে আছে সুন্দরবাবু? তখনই আপনাকে আমি বলেছিলাম অপরাধীরা এই পদচিহ্নগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছে। তারপর যেখানে মণিমোহন খুন হয় সেখানেও এই জুতো জোড়ার ছাপ পাওয়া গিয়েছিল রক্তের ওপরে, অথচ সেখানে রক্ত থাকবার কথা নয়, কারণ লাশটাকে হত্যাকাণ্ডের অনেক পরে এখানে নিয়ে আসা হয়েছিল। আসলে সেই রক্ত আমদানি করা, সেখানেও হত্যাকারী এই জুতো জোড়ার ছাপ দেখিয়ে আমাদেরকে ভোলাতে চেয়েছিল। এখন ব্যাপারটা বুঝতে পারছেন? গোড়া থেকে ভেবে দেখুন, চন্দ্রনাথের কুকর্মের সহকারী হলো এই মণিমোহন। প্রথমেই কে সরকারের জুয়েলারি ফার্মে চুরি, তারপর নন্দলালকে হত্যা করে তাকে মণিমোহন বলে চালাবার চেষ্টা। সেখানেও নন্দলালের, মণিমোহনের আর ওই অজ্ঞাত ব্যক্তির জুতো জোড়া ছাপ পাওয়া যায়। তারপর ধরা পড়ে মণিমোহন খুন হয়নি, মারা পড়েছে নন্দলালই। পুলিশের সন্দেহ যায় মণিমোহন আর ওই অজ্ঞাত ব্যক্তির দিকে। চন্দ্রনাথের উদ্দেশ্যও তাই ছিল। তারপর রামময় বাবুর বাড়িতে খুন, 50,000 টাকা আর 30,000 টাকা জড়োয়া গয়না চুরি। সেখানেও পাওয়া গেল মণিমোহনের আর সেই অজ্ঞাত ব্যক্তির জুতোর ছাপ। তারপর ভেতরের ব্যাপারটা ঠিক ধরতে পারছি না বটে, কিন্তু খুব সম্ভব ওই চোরাই টাকা আর গয়নার ভাগ বাটোয়ারা নিয়েই মণিমোহনের সঙ্গে চন্দ্রনাথের ঝগড়া হয়, যার ফল মণিমোহনের অকাল মৃত্যু। লাশ অন্যত্র পাঠিয়ে সেখানে আবার পুলিশের সেই অজ্ঞাত ব্যক্তির জুতোর ছাপ রেখে আসা হলো। ফলে চন্দ্রনাথ ভেবেছিল সে নিজে থাকবে নিরাপদে, আর পুলিশ খুঁজে মরবে এমন কোনো ব্যক্তিকে এই পৃথিবীতে যার কোনো অস্তিত্বই নেই। চন্দ্রনাথ ঝাঁঝালো গলায় বলল, কিন্তু ও জুতো জোড়া যে আমার সেটা প্রমাণ করবে কে? সেই ভার পুলিশের হাতে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো চন্দ্রনাথ। এই জুতো জোড়া পাওয়া গিয়েছে তোমার বাড়িতে। পুলিশ দেখেই তুমি জুতো জোড়া সরিয়ে ফেলতে গিয়েছিলে। তার উপর এমন অনেক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে যা তোমাকে ফাঁসি কাটে ঝোলাবার পক্ষে যথেষ্ট। ধন্য ভায়া ধন্য, দাদা হয়েও তোমার পায়ে গড় করতে ইচ্ছে হচ্ছে। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে ছিল তমাল, অর্ণব, তাপস, শুভময়, শুভঙ্কর, সুমনা, কুন্তল, সচ্চিদানন্দ, শ্রমিক এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন মনতোষ, সম্পাদনা তমাল, সামগ্রিক পরিচালনা শ্রমিক। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.